প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এবং মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ আমরা আলোচনা করব নির্বাচন, পিআর পদ্ধতি সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই হাবিব ভাইকে দিয়ে। হাবিব ভাই, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিশোরগঞ্জে ত্রিবার্ষিক সম্মেলনে দলের বক্তব্য রেখেছেন এবং তিনি সেখানে বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তো আমরা যেটা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে সব রাজনৈতিক দলগুলো একটা ব্যাপক ঐক্যবদ্ধ ছিল এবং বলা হচ্ছিল, অনেক জনগণের ধারণা ছিল যে ফ্যাসিস্ট শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না। তো এই যে এখন অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে, এটা কি রাজনৈতিক দলের বিভক্তির কারণেই কি এরকম দৃশ্যমান হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলা ভিশনের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞাপন সহকারে আলোচনার জন্য মোহাম্মদ রাশেদ খানকে শুভেচ্ছা। এখন উনি অদৃশ্য শক্তি বলতে কোনটা বোঝাচ্ছে আর আপনি কোনটা বুঝছেন, এটা আগে বুঝতে হবে। উনি অদৃশ্য শক্তি বলতে কোনটাকে বোঝাচ্ছেন? একটা তো হচ্ছে যেটা হারিয়ে গিয়েছে আবার ফিরে আসতে পারে, ওই শক্তিও তো হতে পারে, অন্যটাও তো হতে পারে, অথবা অন্যটাও হতে পারে, দুইটাই হতে পারে। তা উনি কিন্তু অভ্যর্থনের পর্বে বলেছিলেন যে এবার নির্বাচনটা খুব কঠিন নির্বাচন হবে। আমরা বিএনপি যারা করি অনেকে এমন মনে করেছে কি আর কঠিন হবে, সামনের কেউ নেই, জামাতের ভোট আছে 5-7%, আওয়ামী লীগ নেই, সামনের কি। এরপরে কিন্তু উনি একথা বলেই যাচ্ছেন এবং মাঝখানে এসে উনি বলে ফেললেন একটা অদৃশ্য শক্তি সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে। সে অদৃশ্য শক্তি বলতে এখন কোনটা বুঝছেন, আপনি কোনটা বুঝছেন আর আমি কোনটা বুঝছি। আমি যেটা বুঝছি সেই অদৃশ্য শক্তি মানে জামাত শিবির অদৃশ্য ছিল, আওয়ামী লীগ তো দৃশ্যমান ছিল, তারা পালিয়ে গেছে, সবাই দেখছি, জামাতকে দেখা যায়নি। তারা এখন দৃশ্যমান হচ্ছে এবং তারা এমন অনৈতিকভাবেই তারা আওয়ামী লীগের সাথে মিশেছিল বিভিন্ন সংগঠনের সাথে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশ সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 2-1টা বাদে যেটা ধরা পড়ে শিবির সেটা মার খেয়েছে বা ধরে দিয়েছে। তাছাড়া সমস্ত শিবির ছাত্রলীগের সাথে মিছিলে একাকার হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন কয়টা ছেলে ঘরে ছিল, হলে থাকতো, সব মিছিলে যেত, সব এখন শিবির হয়ে গেছে। তো শিবিরই ছিল ছাত্রলীগ, এখন তারা ছাত্রলীগ সহ একসাথে হয়ে গেছে এবং জামাত আজকে দৃশ্যমান হচ্ছে। জামাত তো আপনাদের রাজপথেরও আন্দোলনের রাজনৈতিক দলের মধ্যে ছিল। একটা উদাহরণ, আমি সস্তা একটা উদাহরণ দিই, যে গ্রামে যখন কোনো হিংস্র জন্তু জানোয়ার ঢোকে তা সবাই মিলে তো প্রতিহত করে থাকে, কে চোর, কে ডাকাত, কে ভালোকে মন্দকে, হিন্দুকে মুসলমানকে, বৌদ্ধকে খ্রিস্টানকে চিন্তা করে, সবাই মিলে তাকে প্রতিহত করে। তার মানে হিন্দুকে মুসলমান হয় না, মুসলমানকে হিন্দু হয়, খ্রিস্টানকে অন্য ধর্মাবলম্বী হয় না, একটা সেই থাকে। দেশে ছিল ফ্যাসিস্ট সরকার, কিন্তু তাদের অদৃশ্য শক্তি কীভাবে বলছেন তাহলে? অদৃশ্য শক্তি মানে তাদের যে ভিতরে যে বিভিন্ন জায়গায় তারা ঢুকেছিল সেখান থেকে এখন তারা দৃশ্যমান হচ্ছে। এবং দেখেন তারপরে এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছিলাম, যুগপৎ আন্দোলন করেছে, একটা ছাত্র শিবিরে একটা জামাতি একজন আহত হয়নি, মারা যাওয়ার পরের কথা, আহত হয়নি। তারা ওখানেও তারা নিজেদেরকে কিন্তু গুটি রেখেছে, সমস্ত কিছু অত্যাচার নির্যাতন না হয় তাদের পরে। এই যে দীর্ঘ 15.5 বছর আমরা যে ফাইটটা করলাম, একমাত্র 13 সালে তাদের নেতাদেরকে যখন যারা 71-এর গণহত্যার দায়ে জড়িত বলে তাদেরকে আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে, তাদের ওই সময় আন্দোলন করার ছাড়া, সেই প্রতিবাদে আন্দোলন করা ছাড়া, এই দেখেন 15.5 বছরের মধ্যে বা এরপরে যদি আপনি দেখেন, ছাত্র শিবিরের আমাদের কোনো লোক কোথাও মারা যায়নি, অ্যারেস্টটা খুব কম হয়েছে। যেখানে ওরা নিজের গোপন বৈঠক করতে অ্যারেস্ট হচ্ছে, মিছিলে এখন অ্যারেস্ট নেই। আমরা এই যে বড় সব সমাবেশ করলাম, মহাসমাবেশ করলাম, আমরা বিদ্যুতের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিংয়ের বৃদ্ধি, উদ্যোগ আমরা কত মিটিং করেছি এবং আমাদের স্পটে মানুষ মারা গেছে, নারায়ণগঞ্জে মারা গেছে, আপনার মুন্সিগঞ্জে মারা গেছে, বহু মারা গেছে, একটা লোক তো মারা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের ছাত্র দলের বহু ছেলে, হাজার ছেলে তার শিক্ষার জীবন শেষ অসমাপ্ত করে চলে গেছে, তাও তো ছাত্রলীগের মিছিলে যায়নি।
ক্লাসে আসতে মেরে হাত ভেঙে দিয়েছে, পরীক্ষা দিয়ে বের হচ্ছে হাত ভেঙে দিয়েছে। তার ছাত্রলীগের মিছিল যায় না, কিন্তু শিবির সব নিজের লেখাপড়া জিনিস সুন্দর সুষ্ঠু রাখার জন্য সরকারের সাবসিডি দেওয়া খাওয়ার খেয়ে এতে ক্যাম্পাসের থেকে পায়ে হেঁটে ক্লাস করেছে, হলে থেকেছে অল্প পয়সা। এখন তারা দৃশ্যমান হচ্ছে। যেমন তাদের একটা লোকের কথা বলল, ডক্টর ফয়জুল হক, আমরা সবাই জানতাম যে বিএনপি করে, নিজের মুখে বলছে। সে মাঝখানে করলো না, বিএনপিতে পদ থেকে জামাতে জয়েন করলো না, আসলে তো শিবির জামাত ছিল। এরকম তারা বিভিন্ন জায়গায় একটা দল যদি তার নৈতিকতাকে যদি বিসর্জন দিয়ে শুধু নিজের সুবিধার জন্য, বাঁচার জন্য, স্বার্থের জন্য যদি অন্য দলের সাথে মিশে যায়, সেই দলকে আপনি কী বলবেন? সেই দলকে রাজনৈতিক দল আপনি বলবেন? এবং আজকে দেখেন, আমরা কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলি নাই। ওরা প্রথম বলা শুরু করেছে আমাদেরকে, চাঁদাওয়াল বলা শুরু করেছে, লুটেরা বলা শুরু করেছে, তারা বিরুদ্ধে কথা বলা শুরু করেছে বিভিন্নভাবে। তারা যে ব্যাংক লুট করেছে, ব্যাংকগুলো দখল করেছে, আমরা কিন্তু সে কথা বলতে যাইনি আগে। তারা এগুলো বলেছে বলে এখন তারা সামনের দিকে এসে একদম সরাসরি আপনি চিন্তা করতে পারেন। এখন তারেক রহমান এখন দেশের মানুষের কাছে একজন মানে এমনই একটা কি বলবো সহ্যশীল একটা মানুষ, ধৈর্যশীল একটা মানুষ। তা নাহলে শিবির যিনি ভিপি ক্যান্ডিডেট যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে বলল ফ্যাসিস্ট খুনি জিয়া, চাঁদাবাজ খুনি তারেক এবং এতিমের টাকা আত্মসাৎকারী বেগম খালেদা জিয়ার দল, তারা যখন ক্যাম্পাসে ভোট চায়, সেই ক্যাম্পাসে ওদেরকে ভোট দিবে এই কথা তারা বলেছে। এবং বিএনপিকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। কী সব স্লোগান দিল! ইদানিং কালকে একটা স্লোগান শুনলাম যে জামাত শিবির বুঝি না খালেদা জিয়াকে ছাড়বি না, নাকি বাজে একটা স্লোগান দিল। এটা মানা যায়? তারেক রহমান 1, 2, 3, 4 তারেক রহমানের পিঠে চল নাকি একটা বাজে স্লোগান, দিনের চলে কাওয়া তারেক মামা নাকি একটা, যেটা আমি মুখে উচ্চারণ করতে পারি না। এই সমস্ত স্লোগান দেয় এরা 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 কোনো পর্যায়ে। আর তারপর সবচেয়ে বড় হয়েছে কি, লজ্জাই লাগে 5 তারিখের পরে যে সমস্ত ভাষা আমরা শুনতেছি, স্লোগান যেগুলো শুনতেছি আমরা, এগুলো তো চিন্তাও করা যায় না। এবং সাংবাদিকেরা তাই করছে, ওই ভাষা ব্যবহার করতেছে, শহরের বাচ্চা, কুত্তার বাচ্চা, নানান কাহিনী। আমি শুধু একটা কথা বলেছিলাম, তুলনা করেছিলাম, মেজর রফিককে বলেছিলাম 97 সালে অ্যানিকে যখন টিয়ারশেল মেরে যখন ইয়ে করলো, আবার ম্যাডামের সাদা জিনিস দিয়েছিলাম, আমি বেরিয়ে যখন বললো যে ম্যাডামের তো নির্দোষ ছিলেন, তারপর তাকে সাদা দিলেন। আমি এখন বলবো যদি তারপর প্রমাণ করতে পারে তো তাহলে আমাকে আমার গলাটা কেটে নিয়ে যান। আর যদি কেউ না বলে তাহলে এখন যদি বললো বেগম খালেদা তুমি টাকা চুরি করেছে, তার জিব্বাটা কেটে ফেলা হবে। আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের নেতাদের সামনে কথা বলছে, তার দ্বিতীয় উচ্চারণকার সাহস পায়নি। সেখানে আমি একটা কথা বলেছিলাম, ধানেশীর সাপের বিষ 1000 বার বলে, 1 কোটি বার, আমি আপত্তি করি না। যখনই আপনার নৌকার সাথে তুলনা করবেন তখন তো আমি আপত্তি করবই। এইটা বলে খুবই খারাপ কথা আমি বলেছি। এইটা নিয়ে কত কাহিনী আমার বিরুদ্ধে, স্লোগান, মিছিল, মিটিং, কিন্তু তারা যে কত কথা বলতেছে। ওরা আমির যে বললো যে কেউ আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বললে ডান হাতের না, দুইবার ডান হাতের বাম হাতের আঙ্গুল দিয়ে জিব্বা টেনে খুলে ফেলো বলছে না, তাহলে আমি তো খুলে ফেলবেন উনি, আর আমি কাটতে বলেছি। যদি তুলনা করে তাহলে তা আমার কি এটা অপরাধ হলো বলুন তো? আমার অপরাধ 100 টন হলে ওনার অপরাধ 1000 টন। জি, রাশেদ ভাই আপনার কাছে আসছি। এই যে অদৃশ্য শক্তি, এটা হাবিব ভাই বলেছেন জামাত শিবির, এর সাথে অন্য কোনো শক্তি আছে কিনা, এবং এই অদৃশ্য শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য এখন কি করা উচিত? ধন্যবাদ। আসলে হাবিব ভাইয়ের সাথে আমি আসলে একমত না। আমার কাছে মনে হয় যে অদৃশ্য শক্তি তারা আরও বেশি শক্তিশালী এবং তারা রাষ্ট্রযন্ত্রের অংশ, যারা আসলে দৃশ্যমান না। দেখেন, এই সরকারকে মনে হচ্ছে যে তারা বিএনপি ঘেঁষা, কিন্তু ভিতরে ভিতরে আসলে সরকার কার হয়ে কাজ করছে আমরা কেউই বুঝতেছি না, তাই না? হাবিব ভাই হয়তো জামাতের কথা বলছে, কিন্তু জামাত কিন্তু দৃশ্যমান শক্তি হিসেবে বিএনপির সাথে জোটে ছিল, আন্দোলন করেছে, রাজনীতিতে ছিল, এটা সত্য। হয়তো তাদের একটি অংশ প্রকাশ্যে আসতে পারেনি বা আসেনি, তারা বিভিন্নভাবে বিভিন্ন দল বা সংগঠনের সাথে, বিভিন্ন সামাজিক সংগঠনে বা সাংবাদিক সমিতি, বাঁধন, বিভিন্ন জায়গায় তারা যুক্ত ছিল এবং তাদের যে পরিচয় সেটা তারা দেয়নি। তো আওয়ামী লীগের আমলে আপনি নিশ্চয়ই জানেন যে জামাত শিবিরের পরিচয় যদি পাওয়া যেত কি করত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে শিবির করে, আমরা তো দেখেছি যে সেই ছেলেটিকে কিভাবে রক্তাক্ত করেছে। আমার একজন বন্ধু ছিল, তার নাম ইমন, সে একজন মাওলানা।
তাকে শিবির সন্দেহ করে আমার পাশাপাশি রুমে থাকতো, মানে আমরা কেউ জানি না, হঠাৎ করে মানে শেষ রাতের দিকে তাকে তুলে নিয়ে গিয়ে গেস্ট রুমের যে বাথরুম সেখানে আটকিয়ে এমনভাবে রক্তাক্ত করেছে, এটা কল্পনার বাইরে। অর্থাৎ শিবির সন্দেহ হলেই যে ধরনের নির্যাতন হয়েছে আমরা দেখেছি আবরার ফাহাদকে, তো সেই জায়গা থেকে তারা হয়তো কৌশল নিয়েছে, এটাকে আপনি গুপ্ত বলতে পারেন, অদৃশ্য শক্তি বলতে পারেন, আপনার যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু এটা সত্য যে শিবির পরিচয়ে আসলে কোনো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা যায়নি, এমনকি পড়াশোনা করা যায়নি। ছাত্রদল পরিচয়ে একই ধরনের সমস্যা হয়েছে, কিন্তু শিবির ছিল নাম্বার 1 টার্গেট, এটা আওয়ামী লীগের কাছে। 2 নম্বরে ছিল ছাত্রদল। ছাত্রদল কখনো কখনো কিন্তু ক্যাম্পাসে তা মুভমেন্ট করতে পেরেছে। সেটা কি নৈতিকতার সাথে যায় যে আপনি পরিচয় গোপন করেন? আমি সেই প্রশ্ন উত্তর পরে দিব। ছাত্রদল মুভমেন্ট করতে পেরেছে, কিন্তু শিবির কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, সেই নিষিদ্ধ থাকা শিবির অভ্যুত্থানের পরে তারা কিভাবে আসলে ডাকসুতে এত ভালো করলো? নিশ্চয়ই গবেষণার দরকার। এবং দেখেন, অভ্যুত্থানের পরপর কিন্তু বিএনপি বা ছাত্রদল তাদের জনপ্রিয়তা তুঙ্গে, কিন্তু আমার কথা হলো যে দিন যত যাচ্ছে এই জনপ্রিয়তা কারা নষ্ট করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতি করে একজন ছাত্রদলের নেতার বিরুদ্ধে বলতে পারবেন না চাঁদাবাজি করেছে, আমি শুনি নাই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা রাজনীতি করে, কিন্তু অভিযোগটা তাদেরকে বহন করতে হচ্ছে কেন? এই যে তৃণমূলের কতিপয় ব্যক্তি যে ধরনের উচ্ছৃঙ্খলা, এখন এইটা আসলে মানে এমন ধরনের নেগেটিভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড় করানো হচ্ছে যে ছাত্রলীগ যে ধরনের কালচার ছিল, যদি ছাত্র দল ফিরে আসে ডাকসুতে ভালো করে, এরাও আবার ছাত্রলীগ হয়ে যাবে, এই একটা নেগেটিভ কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দাঁড় করানো হয়েছে। এখন এই নেগেটিভের এগেনস্টে গিয়ে আর একটা নেগেটিভ যে ছাত্রদল দাঁড় করাবে, সেটা কিন্তু পারেনি। এখন শিবির গুপ্ত থেকে বা অপ্রকাশ্য থেকে তারা রাজনীতি করেছে, সেটাকে আপনি অপরাধ ধরতে পারেন, এটার মানে প্রসঙ্গে আমি কোনো সাফাই গাবো না। কিন্তু এটা সত্য যে গণঅভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ওয়েলফেয়ার মেকানিজম, যেমন একজন শিক্ষার্থীর বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছে একটা হলে, তার বাবার জন্য শিবিরের পক্ষ থেকে 5 লাখ টাকা দেওয়া হয়েছে। প্রত্যেকটা হলে হলে তারা কিন্তু আপনার এই যে পানির মেশিন বসিয়েছে, এবং তারা রমজানের সময় কি করেছে, রুমে রুমে সেহরি পাঠিয়েছে, ইফতার পাঠিয়েছে। যে সকল শিক্ষার্থীরা গরিব, দেখবেন জামাতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদেরকে, যেমন ইসলামী ব্যাংক থেকে বৃত্তি দেওয়া হয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এই 1 বছরে এবং দীর্ঘমেয়াদী তাদের একটা পরিকল্পনা ছিল, এবং সেই পরিকল্পনায় কিন্তু ছাত্রদল বলেন বা অন্য যারা রয়েছে তারা কিন্তু এই পরিকল্পনার ধারে কাছে যেতে পারেনি। এমনকি আমাদের ছাত্র সংগঠন, যেটা হাবিব ভাইও কয়েকটা টকশোতে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লাকে নিয়ে তিনি বলেছেন, যে ছেলেটি ডাকসু আদায় করলো, শিক্ষার্থীরা তাকে কেন ভোট দিল না? এখন এই জায়গা থেকে আমি বলতে বাধ্য হচ্ছি যে শিক্ষার্থীরা এখন আর ওই রাজনৈতিক নেতাকে পছন্দ করছে না। তারা মনে করছে যে আমার বিপদ আপদে, আমার সুখ দুঃখে কে পাশে দাঁড়াচ্ছে, সেই জায়গা থেকে যে একাডেমিক নেতা, রাজনৈতিক নেতা বাদ গিয়ে এখন একাডেমিক নেতাকে তারা এখন ডাকসুতে বা হল সংসদে তারা নির্বাচিত করছে। ভাইদের সময় যেটি হয়েছে, 90-এর আগে যেটি হয়েছে, যে ছেলেটি জেল খেটেছে, নিপীড়ন করেছে, সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, সবাই কিন্তু তাকে ভোট দিয়েছে। কিন্তু এখনকার যে বাস্তবতা, এই বাস্তবতায় ওয়েলফেয়ার মেকানিজম ছাড়া আসলে টিকা যাচ্ছে না। এখন ছাত্র অধিকার পরিষদ মনে করেন টাকা পয়সা খরচ করতে পারে নাই, ছাত্রদল পারে নাই, এরা কিন্তু টিকতে পারেনি। ছাত্র শিবির যে পরিমাণ ইনভেস্ট করেছে, এই ইনভেস্টমেন্ট তো আমি পারি নাই, বিএনপি পারে নাই বা করে নাই, যেটাই হোক না কেন, যে কারণে এই ওয়েলফেয়ার মেকানিজমের কাছে আসলে আমরা অন্যরা হেরে গিয়েছি বলা যায়। এখন আমরা পরবর্তীতে কি করব? পরবর্তীতে তাহলে কি আমরা এইভাবে হেরে যেতে থাকবো? তাহলে আমাদেরকেও পলিসি নিতে হবে। ছাত্র শিবির তারা ওয়েলফেয়ার মেকানিজম করতেছে, শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে। এখন এই যে প্রতিযোগিতা তারা শুরু করেছে, দেখেন আমার এলাকায় যেটি হয়েছিল যে আওয়ামী লীগের সময়ে, এখন আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের যারা প্রার্থী, তারা আসলে নির্বাচিত হতে পারছিল না, কারণ একজন ব্যক্তি ছিল স্বতন্ত্র দাঁড়িয়েছে, হিউজ পরিমাণ টাকা পয়সা সে খরচ করত। যেমন কুরবানির ঈদের আগে প্রত্যেকটা মানে প্রায় 50,000 পরিবার টার্গেট করেছে, এই পরিবারে 2 কেজি করে মাংস দিত, এবং রমজানের ঈদের আগে মোটামুটি 2,000 টাকার মধ্যে একটা মানে এই যে ঈদ সামগ্রী 50,000 পরিবারকে দিয়েছে। এখন আপনি প্রত্যেক পরিবারে যদি 4 জন করে বা 3 জন করে ভোটার থাকে, তাও 1.5 লাখ। মানে এই যে টাকা পয়সার রাজনীতি, এই রাজনীতিকে আপনি কি বলবেন? ওয়েলফেয়ার রাজনীতি নাকি আসলে ওই পেশি শক্তি, কালো টাকার রাজনীতি? কারণ এই রাজনীতিকে আমরা যদি সংস্কার করতে না পারি, তাহলে বিএনপি পিছিয়ে পড়বে, আমরাও পিছিয়ে পড়বো। জামাত শিবির এখন যেটি করছে, আমার কাছে মনে হচ্ছে তারা এখন অর্থায়ন করছে ব্যাপকভাবে,
মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াচ্ছে, তাদের সেই সক্ষমতা রয়েছে, ইসলামী ব্যাংক রয়েছে এবং বিভিন্ন এরকম ইমপ্রেসিনের মতো প্রতিষ্ঠান রয়েছে, সেখানকার একটি অংশ তারা কিন্তু ব্যাপকভাবে বিনিয়োগ করছে এবং সেই বিনিয়োগের একটি ফলাফল তারা পাচ্ছে। এখন এই ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি, এই যে ওয়েলফেয়ার পলিটিক্স বা মানুষের পাশে দাঁড়ানো, এই জায়গায় কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। এই কারণে কিন্তু ডাকসু বলেন, জাকসু বলেন, এই জায়গায় এই সংকট বা সমস্যাগুলো আমরা লক্ষ্য করেছি। জি, হাবিব আপনার কাছে আসছি যে এই যে রাশেদ ভাই বলছিলেন যে ছাত্রলীগ গত 16-17 বছর যা করেছে, ছাত্ররা কি কাজ করবে এই জন্য শিক্ষার্থীরা শিবিরকে বেছে নিয়েছে, একটা ন্যারেটিভ ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে। এই যে ন্যারেটিভটা ভাঙতে আসলে বিএনপি কতটুকু কাজ করছে বা করবে? না, আমার বক্তব্য খুব স্পষ্ট যে জামাত শিবির মানুষের পাশে দাঁড়ায়, এটা আমি বিশ্বাস করি না। আমি দেখি না এগুলো, ওদের পাশে ওরা দাঁড়ায়, যে জামাত করে, যে শিবির করে, তাদের পাশে দাঁড়ায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনাটা ঘটেছে, এরা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সাথে ছিল, মিছিল করেছে। এই ছাত্রলীগ গেল কোথায়? ঢাকা বিভাগে 2-4 হাজার ছাত্রলীগ ছিল না? এসব ছাত্রলীগ আলাদা প্যানেল দিয়েছিল না? এরা যাতে একসাথে মিছিল করেছে, মিছিলের স্বাধীনকে তারা ভোট দিয়েছে এবং মনে করছে। ওই দিন 5 তারিখে যদি ডাক্তার ভিভিজিএস তারা যদি না বলতো যে আমরা ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি, তাহলে তো ক্যাম্পাস থেকে ওই দিন বিতাড়িত হয়ে যেত। যেই ঘোষণা করলো আমরা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, তখন শিবির বললে হ্যাঁ আমরা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি। এই যে থেকে গেল, এই সাথে সব ছাত্রলীগ যাদের সাথে মিছিল করে সব একসাথে হয়ে গেল। এইটা হলো মূল ঘটনা। আর যেটা বললো রাশেদ বললো সেটাও হ্যাঁ, তারা রমজানের ভিতরে তারা টার্গেট করে তারা ইফতার দিয়েছে, সেহরি খাওয়াইছে, কুরবানের সময় তাদের যারা হলে ছিল তাদের মাংস দিয়েছে, এগুলো করেছে। এগুলো তারা একেবারে ইচ্ছা করে তাদের স্বার্থ সিদ্ধির যে একটা ব্যাপার থাকে না, একটা জিনিস আছে অনুদান আমি দিই, এমনি দিই, আমার আসি আমি দিই। আরেকটা আছে যে আমি এইটা দেবো বিনিময়টা পাবো। তো ওদের অনুদানগুলি ওরকম বিনিময় আমরা দেবো, তার জন্য রিটার্ন আমরা নেব। এই যে জায়গাটা, সেটা হলো যে আজকে যে দেশটা বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তো কথা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যারা আন্দোলন করলো সামনে থেকে, তাদের তো দোষ ছিল না, তারা তো চাঁদাবাজ না, তারা তো তাদের সংগঠনের যারা মূল সংগঠন, তারা তো ওই ধরনের কোনো খারাপ কাজের সাথে জড়িত না। তাদের না কেন? ওই যে মেয়েটা দাঁড়িয়েছিল, ওকে তো মেয়েরা ভোট দিতে পারতো না? হ্যাঁ, মামা ভোট দিতে পারতো। তা বিনিয়ামিন, ও তো আমার সাথে জেলে ছিল, তো সূর্যমুখীতে ভালো ছেলে, ভদ্র ছেলে, মেধাবী ছেলে। ওর ব্যাপারে আমি মনে করেছিলাম ও মানে বিপি হয়ে যাবে, না বিভিন্ন যে না ছিল বিপি ও হয়ে যাবে, কেন ওর যে, এবং ও আমরণ অনশন করলো ডাকসু নির্বাচনের জন্য। ও যদি আমরণ অনশন না করতো ডাকসু নির্বাচন হতো, এখনো হতো না। তাকে এইভাবে অসম্মানিত করা একবার ভাবলো না? ছাত্র দলের যে অবস্থা, ছাত্র দলের ব্যাপারটা হলো বিএনপির কাছে কোনো জরিপ বা কোনো কিছু ছিল না কি হতে পারে? ছাত্র দলের যে ব্যাপারটা বলে, ছাত্র দল দীর্ঘ 15.5 বছর ক্যাম্পাসে ছিল না। এই প্রথম এসেই যদি ছাত্রদল কমিটিটা দিয়ে দিত, নির্বাচন হবে ভাবনার ভিতরে ছিল না, তো নির্বাচনটা হবে ভাবনার ভিতরে ছিল না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যে জামাত সমর্থন না হতো, তাহলে ইলেকশনটা কিন্তু হতো না, দিত না এখন ইলেকশন। তাকে জাতীয় সংসদ নির্বাচন আগে কোনো নির্বাচন হবে না, এটাই ছিল মূল কথা। উনি দিয়ে দিলেন। এই যে ভিতরে পানির এই যে মেশিন বসিয়ে দিল, বা শুদ্ধ পানি বিশুদ্ধ পানি, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাপার, কর্তৃপক্ষ করেনি, তারা করেছে। এখন এখানে এসে আমি বলি যে এরকম আমাদের ছাত্রদলের ভিভিজি যারা ছিল, তারা তো দৃশ্যমান, তাদের মাঠে ছিল, আন্দোলনের সময় ছিল। আর এই ভিভিজিএস মাঠে আন্দোলনের সময় ছিল না, ওদের কোনো ছবি নেই, কোনো ভিডিও ফুটেজ নেই। তাহলে এরা আমাদের ছাত্র দলে যারা ভিভিজি, তারা তো চাঁদাবাজিও করেনি, তাদের ভোট দিল না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এখন তারা হয়তো মনে করতে পারে, মনে করলে আমার কোনো আসে যায় না। কারণ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেখলো, হ্যাঁ তারা অবশ্য করেছে, এখানেও তারা ওই যে ছাত্রলীগের সাথে মিশে গিয়েছিল। এখানে ছাত্র শিবির নিজের নামে কিন্তু প্যানেল দেয়নি। যদি ছাত্র শিবির পিওর নিজের নামে প্যানেল দিত, এটা জামাত সমর্থিত ছাত্র শিবিরের প্যানেল, তাহলে এই ভোটটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অবশ্যই দিত না বলে আমার দৃঢ় বিশ্বাস। তাই তারা স্বাধীনতা, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রাম, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ঐতিহ্যতে নষ্ট হয়ে গেছে। এবং আরেকটা কথা যেটা বলে শেষ করি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যে কাজটা করেছেন, অত্যন্ত গর্হিত কাজ করেছেন, যে ছাত্ররা নিষিদ্ধ ঘোষণা করেছেন, যেটা হতে পারে না। ছাত্র কমিটি লাস্টে
ছাত্রদের এই কমিটির লাস্টে নাও দিত, তার ছাত্রদলের ভোট আরও 2-3 হাজার বাড়তো। আর সিরিয়াস নিলে হয়তো অনেকখানি এগিয়ে যেতে পারতো, আমরা অতখানি সিরিয়াস ছাত্রদের ভোট ছাত্ররা করুক, এরকম একটা আমাদের গা ছাড়া অবস্থা ছিল। জি রাশিদ ভাই, আপনার কাছে আসছি। পিআর এবং জামায়াত সহ বেশ কয়েকটি দল, ইসলামী দল আন্দোলন করছে এবং আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আন্দোলন এবং আলোচনা দুটোই একসাথে চলার স্ববিরোধিতা। একদিকে যখন জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, তখন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলছে। তো তার এই মন্তব্যকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, তার আগে আমি আরেকটি বিষয়ে একটু কথা বলি। আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে, কারণ বিএনপি তো বড় একটি দল, ফেসিবাদ বিরোধী যে আন্দোলনটা আমরা করেছি, যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্বের জায়গায় বিএনপি ছিল। আমি মনে করি যে ওই সময়কার যে আন্দোলন, আমি জামাতে আমিরের একটা বক্তব্য শুনেছিলাম, 12 দলীয় জোট একটা ইফতারের আয়োজন করেছিল সম্ভবত 23 সালের দিকে। সেই সময় তিনি বললেন যে জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে ফেসিবাদ বিরোধী আন্দোলন হচ্ছে এবং সেই আন্দোলনে আমরাও আছি। তিনি তারেক রহমানকে প্রশংসা করে বক্তব্য দিলেন এবং ওই প্রোগ্রামে তারেক রহমান নিজে তিনি কিন্তু স্কেপে ছিলেন। তো আমি সেটাই বলতেছি যে এদেশে জামাত তো বিএনপির নেতৃত্বে আন্দোলন করেছে, সত্য তো। বিএনপি যে সরকার গঠন করেছে সেই সরকারের পার্ট হয়েছে, এটাও সত্য। কিন্তু আমার কথা হলো যে এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে কিছু কিছু কারণে আমার কাছে মনে হচ্ছে যে জামাতের জনপ্রিয়তা বাড়ছে। যেমন বিএনপির কতিপয় নেতারা টকশোতে যে ধরনের বক্তব্য দিচ্ছে, এইটা আসলে সাধারণ মানুষের যে ধরনের পালস, সেটাকে আসলে কোনোভাবেই টার্গেট করতে পারছে না, বা জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে অনেকটা বক্তব্য দিচ্ছে, বা বক্তব্যটা হয়ে যাচ্ছে আওয়ামী লীগের স্টাইলে। যেমন হঠাৎ করে ফেসবুকে আপনি দেখবেন যে আবরার ফাহাদকে হত্যা করেছে নাকি শিবির। এখন এই কথা যখন মানে বলবেন আপনি, তখন কি হবে? সাধারণ শিক্ষার্থীরা কি শিবিরের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হবে না? যে ছাত্রলীগের অপরাধকে নর্মালাইজ করছে একজন বিএনপির নেত্রী। হাবিব ভাই আমার সাথে অবশ্যই একমত হবে। কথাবার্তা আমরা যদি এইভাবে বলি, আবার যেমন বলা হচ্ছে ছাত্র শিবিরের যারা প্রার্থী এদেরকে রাজাকার বলা হচ্ছে, স্বাধীনতা বিরোধী বলা হচ্ছে, এদের কি ওই সময় জন্ম হয়েছে? আবার বিএনপির সাথে তো জামাত ইসলাম জোটে ছিল, তো যদি তারা রাজাকার স্বাধীনতা বিরোধী হয় তাহলে আপনি জোটে কেন নিলেন? আমার প্রশ্ন তো এইখানে। তার মানে এখন আপনি এই স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে, রাজাকার ট্যাগ দিয়ে আপনি জামাত শিবিরের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেবেন। কারণটা কি? কারণ এই যে রাজাকার শব্দটা, এইটা কিন্তু একদম মানে বলা যায় যে হাসিনা 14 জুলাই এই রাজাকার শব্দটা বাংলাদেশে আর মানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে রাজাকার শব্দ বাংলাদেশে আর এলাও হবে না। মানে এই শব্দ যে ব্যবহার করে অন্যকে ট্যাগিং করবে, সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এই নির্বাচনের আগে আমি দেখেছি যে এই শিবির সমর্থিত প্যানেল বলেন বা তারা সম্মিলিত প্যানেল দিয়ে যেটাই হোক না কেন, তাদের বিরুদ্ধে কিন্তু এই রাজাকার, স্বাধীনতা বিরোধী, এমনকি শুধুমাত্র ছাত্রদল না বা অন্যান্য সংগঠন না, এমনকি আমি দেখেছি বামপন্থী যারা, তারাও বলেছে যে তুমি কে, সাদিক কে, এম কে আমরা জানি পাকিস্তানি, এ ধরনের স্লোগান দিয়েছে না। তো এই পাকিস্তানি মানে তুমি কে, আমি কে, এরকম বিভিন্ন কথাবার্তা আসছে, আমার আসলে এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো এই পাকিস্তানি, রাজাকার, স্বাধীনতা বিরোধী এই কথাগুলো আসলে বলার কারণে যেটি হয়েছে যে ওদের জনপ্রিয়তা বেড়ে গেছে। হাসিনা যেটা 14 জুলাই রাজাকারের নাতিপুতি, রাজাকারের বাচ্চা বলার মাধ্যমে ক্লোজ করে দিল, আমরা যখন এটা ওপেন করতে গিয়েছি তখন জামাত শিবিরের জনপ্রিয়তা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। স্বাধীনতা বিরোধী শক্তি তো আছে, সেটা তো অস্বীকার করতে পারবেন না। এখন স্বাধীনতা বিরোধী শক্তি নাই। আপনি যদি এটা বলেন যে স্বাধীনতা বিরোধী শক্তি এখন নাই, পৃথিবীর কোনো দেশে আপনি দেখাতে পারবেন না যে স্বাধীনতার এত বছর পরে এক পক্ষে বলা হয়েছে স্বাধীনতার পক্ষের বিপক্ষের। দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য আমি নিজে শুনেছি। আমি শেষ করি। নেভার, বাংলাদেশে এখন কেউ স্বাধীনতা বিরোধী নাই। আমি নিজে শুনেছি তিনি বলেছেন যে স্বাধীনতার সপক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই যে আমরা জাতিকে দুই ভাগে বিভক্ত করছি, এর মাধ্যমে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি নিজে বলেছেন যে স্বাধীনতার এত বছর পরে এসে স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি বলা যায় না। এমনকি বেগম খালেদা জিয়া তার বক্তব্য আপনি খেয়াল করেন, ঠিক তিনি এইভাবে কথা বলেছেন না। শুধু আমার কাছে মনে হয় যে এই যে রাজাকার তকমা দেওয়া, স্বাধীনতা বিরোধী তকমা দেওয়া, এই পলিটিক্স বাংলাদেশে আর করা যাবে না। হাসিনা যে পলিটিক্স করেছে, সেম পলিটিক্স যদি আপনি গণ অধিকার পরিষদ করতে চায়, বিএনপি করতে চায় বা অন্য দল করতে চায়, তার পলিটিক্সটা নষ্ট হবে। এই জন্য আমার কাছে যেটি মনে হচ্ছে এই মুহূর্তে যে বিএনপির সব থেকে বড় শত্রু বিএনপির কতিপয় নেতার যে বক্তব্য টকশোতে এসে বিভিন্ন জায়গায়, এই বক্তব্যগুলো কিন্তু তরুণ সমাজ গ্রহণ করতে পারছে না। আপনি দেখবেন যে বাংলাদেশে কিন্তু আপনার তরুণ ভোটার মোটামুটি কত, 3.5 লাখ থেকে 4 লাখ।
তো এই তরুণ ভোটাররা যদি তার পরিবার বংশকে আপনার কনভিন্স করে জমক দলকে ভোট দিও না, ক্ষতিগ্রস্ত হবে না? তো আমার পরামর্শ হলো যে এখনো 4 মাস সময় আছে। বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের যে ধরনের অভিযোগ অনুযোগ শোনা যাচ্ছে, এইটা কিন্তু আলটিমেটলি ছাত্র দলের উপরে গিয়ে পড়ছে, ক্যাম্পাসে গিয়ে পড়ছে, যে কারণে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ওই ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। স্বাভাবিকভাবে আপনার প্রতিযোগী যে সে তো দাঁড় করাবেই, রাজনীতিতে প্রতিযোগিতার জায়গা, শিবির দাঁড় করাচ্ছে বা অন্য সংগঠন দাঁড় করাচ্ছে, যে ছাত্রলীগ আর ছাত্র দলের ভিতরে কোনো তফাৎ নাই। আমি মনে করি যে নির্বাচনের আগে এখনো সময় আছে, বিএনপির উচিত হবে এই জায়গা থেকে বের হয়ে আসা, বিশেষ করে ওই স্বাধীনতা বিরোধী রাজাকার এই রাজনীতি থেকে বের হয়ে না আসতে পারলে কিন্তু জামাত শিবিরের প্রতি মানুষের যে সহানুভূতি বাড়ছে, এটা কোনোভাবে আপনি কমাতে পারবেন না। জি, রাশেদ ভাই বলছিলেন যে হাসিনা মার্কা পলিটিক্স এখন আর মানুষ রাশেদের বক্তব্য বলছে, আমার কথা তো আমি আগেই বলেছি কী কারণে আমরা জামাতের সাথে ঐক্য আমরা করেছিলাম। বিএনপি ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ, রাশেদের সংগঠনের বিরুদ্ধে অভিযোগ ছিল না, তাদেরকে ভোট দিল না কেন? যে রাজাকার কথা বললেই মানুষ আমাদের বিরুদ্ধে খেপে যাবে, এমন কথা আমি বিশ্বাস করি না। রাজাকার তো রাজাকারই, এখনও তারা এত বছর পর বলার দরকার ছিল। জামাতের আমির বললেন না যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এত বছর পর প্রশ্ন আসে। এবং তারা এখনও সবার স্মৃতিশোধ যায় না, এখনও তারা স্বাধীনতাকে 71 গণ্ডগোলের বছর বলে। তো আপনি কী আশ্চর্য ব্যাপার, রাশেদ হাতে এই প্রজন্ম জন্মেছে, রাশেদের অত্যাচার দেখেনি, শোনে নাই, ঠিকমতো পড়েনি হয়তো। যে অত্যাচার করেছে 71-এ পাকিস্তানি আর্মি, আর তাদের সহায়তা করেছে সেই সময় জামাত শিবির, তারা রাজাকার সৃষ্টি করে, আলবদর আলসাম সৃষ্টি করে বুদ্ধিজীবীদের হত্যা থেকে শুরু কী না করেছে। পাকিস্তানের আর্মিরা পেটে ব্যানর চার্জ করে পেটের ভিতর থেকে বাচ্চা বের করে সেই বাচ্চাকে ব্যান্ডের মাথায় করে উল্লাস করেছে তারা। সেটা ভুলে যেতে হবে, আমাকে ভুলে যেতে হবে। 1000 বছর পরে হলেও তো ভুলবো না। আর সেই কারণে মানুষ জামাতের প্রতি বাড়বে, সমর্থন বাড়বে, এটা কোনোভাবে বিশেষ না। বিএনপি কি নিশ্চয়তা দিতে পারে যে ভবিষ্যতে জামাতের সাথে আর কোনো জোট করবে না? জামাতের সাথে জোট করতে সুযোগ, তারা যে জায়গায় চলে গেছে তাদের সাথে তারা তো জামাত তো বিএনপির পেটের মধ্যে থেকে মানুষ হচ্ছে, তো তারা তার সোর্সটাকে অস্বীকার করে। জামাতের প্রত্যেকটা পদক্ষেপ এরা যার সাথে মিলবে, সময় পেলে তাকে ছুঁড়ে ফেলে দেবে। এর সাথে সময় আমেরিকার সাথে ইলেকশন করতে গিয়েছিল, অথচ ছিল 7 দলের সাথে। আবার 91 সালের নির্বাচনে কিছুটা সুযোগ সুবিধা, যেখানে জামাত বেশি শক্তিশালী সেখানে বিএনপি ছাড় দিয়েছিল কিছুটা, যেখানে বিএনপি বেশি শক্তি, জামাত তখন আমার জিততে থেকে দরকার নেই, চুপচাপ থেকে তাহলে 18টা আসন পেয়েছিল। আবার 2টা সংসদে আসনও নিল বিএনপির কাছ থেকে, নিয়ে সরকার কারণে সহায়তা করছে তো, বিনা স্বার্থে তো করে নাই। সেই সংসদ সদস্য পর্যন্ত 94 সালে 28 ডিসেম্বর 30 ডিসেম্বর পদত্যাগ করলো। আওয়ামী লীগের সাথে একসাথে নির্বাচন আন্দোলন করতে গেল, করে 96 সালে নির্বাচন করে 3টা আসন পেল। বিএনপি কিন্তু 116টাই পেয়েছে। আজকে আমার ভাই রাশেদ যেটা বলছে, ভোট যখন হবে না, ঢাকা বিশ্বকে ছাত্রকে ভোট পায় নাই, ছাত্রদের 15.5 বছর মার খেয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, পরীক্ষা দিতে পারে না, তারপর তো 5000 তাদের প্যানেল ভোট। শুধু শিবির নয়, ভোট হলে কয় হাজার দেখতাম তো, লাস্ট ভোটও তো 4500 না কত। এইসব ভোট বিভিন্নভাবে তারা তো একক নির্বাচন করে নাই, তারা অন্যদেরকে নিয়ে ওই পাহাড়ি এটা সেটা সব মিলে তারা নির্বাচনটা করেছে, এককভাবে তারা নির্বাচন করেনি। তো এখন কথা হলো যে এর কারণে জামাতের পক্ষে মানুষ কথা বলবে তো, একটা অবদান আছে এদেশে তাদের, একটা দেখেন, একটা অবদান দেখেন যে না, আমরা স্বাধীনতা যুদ্ধের সময় জামাত অংশগ্রহণ করেছিল, দেশের আন্দোলন সংগ্রামে 82 সাল থেকে 90 সাল আন্দোলন করেছিল, এই যে গ্যাস বিদ্যুতের এই জন্য তারা আন্দোলন করেছিল, তো কোথাও করেছে, কোন জায়গায় করে। তারা তাদের নিজের সংগঠনকে বড় করার জন্য তারা চেষ্টা করেছে। বিরোধীতে যাব পরে আসে তাহলে না, শেষ করেন। এই হলো তাদের কেন। আর আমাদের যদি বলা যায়, তাদের প্রতিষ্ঠা থেকে, আমাদের প্রতিষ্ঠা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, কতগুলি অবদান আজকে বাংলাদেশে অর্থনৈতিক এই জায়গায় নিয়ে এসেছে। এখন বলেন তো, গার্মেন্ট শিল্প যদি সেই সময় জিয়া রহমান করে না যেতেন, হতো, কালক্রমে তো হবেই। তারপরে আপনার ম্যান পাওয়ার, জিয়া রহমান করে গেছে, ইরিগেশন জিয়া রহমান করে গেছে, মানে এই দেশের যত আপনার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খালেদা জিয়া করেছে, ম্যান পাওয়ার মন্ত্রণালয় খালেদা জিয়া করেছে, 21 পদক জিয়া রহমান করেছে, আপনার স্বাধীনতা পদক জিয়া রহমান করেনি কি মুক্তিযোদ্ধা ঈদ থেকে শুরু করে। জামাত কি করেছে ওরা বলতে পারো যে বাংলাদেশে একটা কাজ তারা করেছে। তো তাহলে কেন তারা তাদের সংগঠনকে তারা এনজিও ভিত্তিক হিসেবে তারা গড়ে তুলতেছে? এই যে ব্যাংক, পৃথিবীর কোনো দেশ আছে তাদের ব্যাংক, বিমা, শিক্ষা সব আছে, একমাত্র বাংলাদেশ জামাত। এবং এই জামাতের বিরুদ্ধে যেভাবে
প্রকৃত ইতিহাস তো সামনে আসবে। তার ইসলামকে তারা ধারণ করে না, কোনোভাবেই করে না। সেই জিনিসটা সামনে যখন আসবে তখন ওই জানাবাড়ির জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা আগামী রাষ্ট্রীয় ক্ষমতা আবার আসবে আমার কাছে মনে হয় না। রশিদ ভাই, পিয়ার নিয়ে বেশ আলোচনা চলছে। জামায়াত এবং কয়েকটি ইসলামিক দল আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। তো দাবি ছিল আপনার জাতীয় নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেখানে পিয়ারটা আসলে এই জামাত কেন সামনে নিয়ে আসছে, কি উদ্দেশ্য? ধন্যবাদ। দেখেন, আমি নিজেও কিন্তু বারবার বলার চেষ্টা করেছি যে এই মুহূর্তে আন্দোলন গ্রহণযোগ্য না। আলোচনা চলছে, ঐক্যমত কমিশন আলোচনা চলমান রেখেছে, সর্বশেষ প্রধান উপদেষ্টা নিজেও আলোচনা করেছেন। তিনি দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যে আপনারা ঐক্যমতের জায়গায় আসেন। আপনারা যদি ঐক্যমতে না আসেন তাহলে মন খারাপ করে আমাদের নির্বাচনে যেতে হবে। আমরা চাই একটি উৎসবমুখর নির্বাচন, মহা উৎসব, এই কথা বলেছেন না? তো এখন জামাত এবং বিএনপিকে আমরা মুখোমুখি অবস্থানে দেখছি। অন্যান্য দলগুলো তারা কিছুটা সফট আছে, এবং এনসিপিও তারাও কিন্তু গণপরিষদ নির্বাচনের কথা বলছে। কিন্তু এই মুহূর্তে আসলে গণপরিষদ নির্বাচনের বাস্তবতা কতটুকু সেটা সবাই বোঝে। যাই হোক, তাদের একটা বয়ান থাকতে পারে, এটাকে আমি অশ্রদ্ধা করছি না, কিন্তু বাস্তবতার কথা বলছি আমি। ঠিক একইভাবে নিম্নকক্ষে পিয়ার, এটা বাংলাদেশের বাস্তবতায় আসলে কতটুকু গ্রহণযোগ্য। আমি জামাতের সমালোচনা করছি না, তাদের উপর শ্রদ্ধা রেখেই বলছি। দেখেন, আমি শিবিরের একজন নেতা আমার সাথে 18 সালে জেলে ছিল। আমি জানতাম না যে শিবির করে, তবে সে ওই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সে জেলে গিয়েছিল। এক বিছানায় আমরা থাকতাম পাশাপাশি। আমি আসলে তাকে চিনতামও না। তো সে একটা সময় বললো যে ভাই, আমি আসলে শিবির করি এবং আপনাদের আন্দোলনে গিয়ে আমি জেলে এসেছি। তো ভালো। তো কয়েকদিন আগে দেখলাম সে ফেসবুকে একটা পোস্ট করেছে। পোস্টে সে একটু সমালোচনা করেছে জামাতের। সে এখন ব্যাংকে চাকরি করে, সরকারি চাকরি করে। তো সে লিখছে যে জামাতের মাথামোটা এসব নেতারাও কি বোঝে না যে নিম্নকক্ষে পিয়ার এটা দেশের জন্য ক্ষতিকর। তো আমি তাকে ইনবক্সে নক দিলাম, নক দিয়ে বললাম যে তুমি কেন লিখলা এটা, কারণ ও তো শিবির করে, আমি তো জানি। তো সে আমাকে বলল এটার পিছনে একটা বড় ধরনের ষড়যন্ত্র আছে। তো বললো বলো, সমস্যা কি? সে বলল এদেশের হিন্দুরা যদি আলাদা দল গঠন করে তখন, জাস্ট কথার কথা, তখন কি হবে? তখন সমস্ত হিন্দু ভোট ওইদিকে যাবে, পিয়ার সিস্টেমে। ঠিক একইভাবে আওয়ামী লীগ বাংলাদেশে বর্তমানে রাজনীতি করতে পারছে না। বাস্তবতার আলোকে কথাগুলো বলা দরকার, এই জন্য আমি জাতির সামনে হাজির করছি। আমি হয়তো হাবিব ভাইয়ের মতন বয়স হলে এটা বলতাম না। দেখেন, আওয়ামী লীগ সবসময় মনে করেছে যে হিন্দু ভোট তাদের, মনে করেছে না, তাদের একটা সেফ নিরাপদ ভোট। সেই জায়গায় এখন যদি হিন্দুরা নতুন একটি দল গঠন করে, সেই দলে কি আওয়ামী লীগ ভোট দেবে না? আওয়ামী লীগ যেহেতু সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না, তো এই চিন্তা তো আমাকে করতে হবে। আমি তো জামাতের বিরুদ্ধে না, আমি বিএনপির বিরুদ্ধে না, আমি আমার দলের রাজনীতি করি। কিন্তু দেশ এবং জনগণের কল্যাণে আমার কিছু কথা জামাতের বিরুদ্ধে যাবে, কিছু কথা বিএনপির বিরুদ্ধে যাবে, আবার কিছু কথা তাদের পক্ষেও যাবে তো। আমি এই জন্য বলছি যে দেখেন, নিম্নকক্ষে পিয়ার হলে, ওই যে ভাই যেটি বললেন যে ক্ষুদ্র নিগোষ্ঠী বলেন বা আদিবাসী বা পাহাড়ি, যে নামে আপনি ডাকেন না কেন, তারা যদি আলাদা দল গঠন করে আপনি তখন কি করবেন? তারা বলবে যে আমরা আপনাদের প্রতিনিধি, আমাদেরকে ভোট দেন। তাহলে আমাদের পাহাড়িরা আলাদা হয়ে গেল, আমাদের হিন্দু সংখ্যালঘু আলাদা হয়ে গেল। এরপরে মুসলিমদের মধ্যে আবার ইসলামিক দল আছে, আমরা আরও হয়তো বিএনপি সহ আমরা কিছু দল আছে, আমরা মধ্যমতা রাজনীতি করি। এখন ইসলামিক দলগুলো তখন কি বলবে? যে হিন্দুরা আলাদা হয়ে গেছে, আমরা হলাম মুসলিমদের প্রতিনিধি, আপনারা আমাদেরকে ভোট দেন। তখন কি হবে? তখন এদেশে ধর্মীয় সংঘাত বাড়বে না, যেটা ভারতে বিভক্তি বাড়বে। এই জন্য আমরা মনে করি নিম্নকক্ষে পিয়ার বাস্তবসম্মত না, যে কারণে গণ অধিকার পরিষদ এটাতে সায় দেয়নি, এমনকি এনসিপিও দেয়নি। তো জামাত কেন সামনে নিয়ে আসবে? জামাত সামনে আনছে, জামাত মনে করছে যে এই মুহূর্তে পিয়ার ইলেকশন হলে আমি সব থেকে বেশি আসন পাবো। আগে তারা তো সবসময় বিএনপির সাথে তারা জোট করে ইলেকশন করেছে, এককভাবে ইলেকশন তারা মনে হয় সম্ভবত আপনার 96-তে করেছে, খুব বেশি ভালো করতে পারেনি। এখন তো দীর্ঘ তাদের এককভাবে ইলেকশন করে ক্ষমতায় যাওয়ার বাস্তবতা তারা কখনো সেই ধরনের মুখোমুখি হয়নি, যে কারণে তারা মনে করছে যে ইতিহাসে সব থেকে জনপ্রিয় সময় কিন্তু জামাত এই মুহূর্তে পার করছে। ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, অন্যান্য নির্বাচন আপনি তো দেখতেছেন। তো সেই জায়গা থেকে তারা মনে করছে পিয়ারে ইলেকশন হলে হয়তো আমরা 70 থেকে 80টা আসন পাবো। কিন্তু এই যে 70 থেকে 80টা আসন পেতে গিয়ে বাকি যে ক্ষতি হচ্ছে দেশে, ধর্মীয় বিভাজন, এটা জামাত বুঝতেছে না। যে কারণে আমি বলতেছি যে ওই সমালোচনা কিন্তু আমার না, এটা কিন্তু শিবিরের এক
নেতা আমার সাথে জেলে ছিল 18 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, তার সমালোচনা এতক্ষণ আমি ব্যাখ্যা করলাম। এবার আসি উচ্চকক্ষে পিয়ার। দেখেন, আমরা যখন 2021 সালে দল গঠন করি তখন আমরা বলেছি যে যারা রাজনীতি করে, যারা দল রয়েছে, এদের যদি একটা সংখ্যা সংসদে থাকে তাহলে সবার প্রতিনিধি নিশ্চিত হলো। নিম্নকক্ষে পিয়ার না, আমি কিন্তু উচ্চকক্ষে বলছি। অর্থাৎ গণ অধিকার পরিষদ নিম্নকক্ষে পিয়ার সমর্থন করে না, কিন্তু উচ্চকক্ষে সমর্থন করে। এই জন্য আবার বিএনপি সমর্থন করছে না, তারা বলছে জাতীয় সংসদে আলোচনা হবে, আবার জামাত সমর্থন করছে। তো এখন করণীয় কি? এখন আমি যদি আমার জায়গায় অটল থাকে, বিএনপি থাকে, জামাত থাকে, এনসিপি থাকে, তাহলে এদেশে নির্বাচন হবে। এদেশে যদি আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে 1-11 সৃষ্টি হবে, এবং 1-11 আসলে কারোর পিঠের চামড়া তো থাকবে না। আজকে আপনি জামাত বলেন, এনসিপি বলেন, আর গণ অধিকার পরিষদের বিএনপি বলেন, কেউ রক্ষা পাবে না। এই জন্য আমরা 9টা দল বসেছিলাম, আমরা বসে আলোচনা করেছি যে আমাদের ন্যূনতম ঐক্যমতের জায়গায় পৌঁছাতেই হবে। আমার হয়তো ক্ষমতার প্রতিযোগিতা থাকবে, আমার আলাদা এজেন্ডা থাকবে, কর্মসূচি থাকবে, দল থাকবে, কিন্তু এই দেশকে বাঁচাতে, এই দেশে রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন বলেন, বা আইনি ভিত্তি দেওয়া বলেন, বা আগামী ফেব্রুয়ারি মাসে যেটি প্রধান উপদেষ্টা বলেছেন যে একটি মহা উৎসবের নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত করার জন্য অবশ্যই জামাত বিএনপিকে ছাড় দিতে হবে। যদি তারা মনে করে যে আমাদের ইগো ধরে রাখবো, বিএনপি বলছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য হাইকোর্টে, আর জামাত বলছে যে আপনার বিশেষ সাংবিধানিক অর্ডার। কিন্তু গণভোটের প্রশ্নে আবার দেখলাম যে বিএনপি নমনীয় হয়েছে, যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট। তো আবার এটাতে জামাতও নমনীয়। তার মানে কি, জামাত বিএনপি আমরা মোটামুটি এই যে একটা জায়গায় কিন্তু ঐক্যমত এসেছি। এখন আমরা দ্বিমতের জায়গাটাই ওই যে বিশেষ সাংবিধানিক অর্ডার আর হাইকোর্টের মাধ্যমে 106 ধারা অনুযায়ী। তো এই জায়গাগুলো কি ছাড় দিতে হবে না? আমাদের দলের পক্ষ থেকে, শুধু আমাদের দল না, আরো 9টি দল, গণতন্ত্র মঞ্চের 6টি দল, এমনকি এনসিপি, এমনকি এবি পার্টি, আমরা যে আহ্বান রেখেছি, আমরা বিএনপিকে বলছি, বিএনপির সাথে আমরা বসবো, জামাতের সাথে বসবো, অন্য দলের সাথে বসবো, আপনাদেরকে ঐক্যমতে আসতে হবে। আপনাদেরকে ঐক্যমতে যদি আপনারা না আসেন, জাতি আপনাকে ছাড়বে না। হ্যাঁ, আপনি আলাদা নির্বাচনে যান, আমি শেষ করি 30 সেকেন্ডে। বিএনপি আলাদা নির্বাচন করুক, জামাত করুক, গণ অধিকার আলাদা করবে, এনসিপি করবে, কোনো আপত্তি নেই। কিন্তু দেশ এবং জনগণ যে প্রশ্নে সংকটে পড়তে পারে, সেই প্রশ্ন সামনে এনে আপনি কেন জাতিকে বিভ্রান্ত করছেন? জামাতের উদ্দেশ্যে বলতে চাই, বা অন্যান্য যারা আন্দোলন করছে, এই মুহূর্তে তো ঐক্যমত কমিশন আলোচনা করছে। এই সরকারকে সব থেকে বেশি সমর্থন দিয়েছে জামাত, দিয়েছে না? দিয়েছে কিনা আমি তো জানি। এবং শুরুতে তো বিএনপির সাথে একটা ভিন্ন মতের জায়গা ছিল। এখন জামাত বলছে যে এই সরকার বিএনপির কোলে আপনার ঢেলে পড়েছে, কিন্তু শুরুতে তো সবাই বলছিল যে জামাত এই সরকারকে সব থেকে সমর্থন দিচ্ছে। আজকে জামাতের কাছে কেন সরকার ভাল লাগছে না, আবার কেন বিএনপির ভাল লাগছে? এই যে আজকে এই সরকারকে বলা হচ্ছে বিএনপির, কালকে বলা হচ্ছে জামাতের, ভাই এই ডামাডোলে আমরা পড়তে চাই না। আমরা এই দলগুলোর কাছে আহ্বান রাখতে চাই, একমতে আসতেই হবে, অন্যথায় জনগণ কিন্তু আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। জি, ভাই, জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানে আপনার মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়ে যাবে, এই ভয়ে কোনো একটি দল পিয়ার পদ্ধতি ঠেকাতে চায়। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা আসলেই মানে কতটুকু সত্য, এবং পিয়ার পদ্ধতি আসলে জনগণ অবগত কতটা? না, এই যে অনেক আলোচনা তো হয়েছিল ঐক্যমত কমিশনে, বা বিভিন্ন দফা দফা নিয়ে আলোচনা হলো, কিছু পয়েন্টে আলোচনা হলো, সেখানে তো পেয়ার পদ্ধতি ছিল না। এটা আসলে কার মাথা থেকে প্রথম চরমনায় নিয়ে আসলো, চরমনায় ওই ওখানে গিয়েই তো সব পেয়ারের পক্ষে গেল। তো রাশেদ যে কথা বলেছে ওর সাথে আমিও একমত, যে পেয়ার পদ্ধতি হলে পরে ও তো দু একটা জিনিস উদাহরণ দিয়েছে। এখন যদি বাংলাদেশে গাঁজাখোরের সংখ্যা আছে 50 লাখ, ওরা যদি প্রার্থী দেয় গাঁজা মার্কা, সব গাঁজাখোর ভোট দুরা সংসদ দেখে হাও কাউ শুরু করে দেবে, গাঁজা আমাদের সংসদ থেকে দিতে হবে, বলতে পারে না। এরকম আরও কিছু কিছু আছে, আমি ওগুলো বলতে চাচ্ছি না। এই বলেন, আপনি তো সব বলেন, মানুষ শুনুক। এই যে অবস্থা আছে, জামাত কেন যাচ্ছে না? ওই যে আমাদের দেশে আমি দেখতাম আর কি, যে সাড়ে সাড়ে লড়াই, যেটা একটা শক্তিশালী, ওর কাছে ওটা একটা ভিড়তে চায় না। জামাত খুব শক্তিশালী, কিন্তু প্রচলিত পদ্ধতি যদি নির্বাচন হয়, আসন সংখ্যা তারা খুব সীমিত সংখ্যা পাবে, এই ভয় তাদের। এই ভয় থেকে তারা যাচ্ছে পেয়ার সিস্টেমে। একটা ভোট আছে সব জায়গায়, 20-40 ভোট আছে, সেটা ভাবলো না একবারও যে এই পেয়ার সিস্টেমে গেলে তারা থার্ড পজিশনে যাবে, তা তো ভাবতেছে না। সরকারকে গঠন করা কেউ বলতে পারবো না। আমি তখন বলতে পারতেছি না বিএনপিতে আমি 51% ভোট পাবো। জনগণ যদি দেয়, মনে করে যে না বিএনপির হাতে আমরা দেশ পরিচালনা হোক আমরা চাই, তাহলে দিতে পারে। কিন্তু নর্মালি যেটা কথা বলছে,
তাহলে রাষ্ট্রীয় যে কথা হলো যে হিন্দুরা যদি একটা করে, অথবা যে কোনো একটা প্রতীক যদি বেছে নেয় আওয়ামী লীগ, যে এই প্রতীকটি যে দাঁড়াবে তাকে আমরা সব সমর্থন করবো, তাদের সাথে কথা বলে নেবে, তাহলে তো তাদের ভোট তো 20 থেকে 25% ভোট আছে, 9% রিজার্ভ, বাদ বাকি আরও 15% ভোট আছে। তাহলে আর কোথায় যাবে? জামাত কি ভাবছি নাকি যে তাদের ভোটও তাদের কাছে আসবে? হ্যাঁ, জামাতের না, যখন এই পেয়ার সিস্টেমে যাবে তখন তো এরকম যে একটা দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এখন যদি সনাতন সিস্টেম, পুরাতন সিস্টেমে থাকে, সেখানে জামাত আওয়ামী লীগের ভোট পেতে পারে, কারণ অনেক জায়গায় আওয়ামী লীগকে তারা যোগদান করাচ্ছে, আওয়ামী লীগের মাস্তান টাইপের লোকও সেখানে যোগদান করছে তাদের সাথে, সেখানে একটা ভোট পাওয়ার সম্ভাবনা আছে। তাদের কাছে আছে প্রচুর টাকা দিয়ে বিভ্রান্ত করে মানুষকে। যেমন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার রাশিদের কথা মতো, এই যে এরা কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে 1 বছর ধরে, ইফতার খাওয়ান থেকে শুরু করে বিভিন্নভাবে, এবং এই যে ক্যান্সারের চিকিৎসা, রোগীর টাকা, এইটা একটা উদ্দেশ্য। তো তাদের তো সিস্টেমে তো আপনার ইন্ডিভিজুয়াল প্রার্থী, আমি কোন প্রার্থীকে ভোট দেবো এটা আমার জানার দরকার আছে। তো যেমন দু একটা ইসলামিক দলমান বলতেছে পেয়ার সিস্টেম ইসলামের ক্ষেত্রে অনৈতিক, আমি চিনলাম না আমরা কাকে ভোট দেবো, আমি দলকে ভোট দিলাম, আমার ওখানে প্রার্থী যিনি যাকে পাবো না, খুঁজে পাবো না, তেমন একটা কোনো সিস্টেম দিতে পারে না। তারপরে আপনি স্থানীয় সরকার নির্বাচন হবে, স্বতন্ত্র প্রার্থীদের কী করবেন? তারা কি নির্বাচন করবে না? এখন স্বতন্ত্র প্রার্থীদের ভোট আপনি কীভাবে পেয়ার সিস্টেম এই করে আপনি কাকে আপনি নির্বাচিত করবেন? স্থানীয় সরকার, ইউনিয়ন কাউন্সিল, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো কী করবেন? আবার মারা গেল একজন, ধরে একটা সমস্যা মারা যেতেই পারে, তখন সেই নির্বাচন কোন সিস্টেমে যাবেন? পেয়ার সিস্টেমে যাবেন। নানান সংকট আছে, এবং জামাতের উদ্দেশ্য হলো দেশটাকে অস্থিতিশীল করা। আমি রাষ্ট্রের সাথে একমত, যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয় এই সরকার থাকবে না, এবং বিকল্প কিছু হবে, পিঠের চামড়া কিন্তু কাউরি থাকবে না। অতএব সরকার নির্বাচন দিতে চাচ্ছে, এই নির্বাচনে সবাই আসা দরকার। যেখানে ভোটই হতো না, আগের দিন ভোট, রাত্রির বেলা ভোট হতো, সেখানে এত কি আস্তে আস্তে আসুক, অসুবিধা কি? পিয়ার নিয়ে বলে, এবং তাদের যদি কথা আবার ওই কথা রাশিদ হয়তো বলবো যে ভাই এটা বলছেন কেন, এই যে দলগুলি আছে, এই দলগুলি কেউ স্বাধীনতার পক্ষের দল না, কেউ পক্ষের না। আজকে এনসিপি এরা আমার বিরুদ্ধে অনেক কথা বলে, আমি ওদের বিরুদ্ধে কিছু বলি না। ওরা কালকে একটা সুন্দর সিদ্ধান্ত দিয়েছে, ওরা জামাতের সাথে মানে হবে না, জোট করবে না, এটা তাদের রাজনীতির সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দাঁড়ান তারা গেল। ওই জন্য তারা আমার বিরুদ্ধে যা বলছে, আমার ওদের কথা কোনটাই আমরা শেষের দিকে বিএনপি কি কোনো জোট করবে নির্বাচনের আগে? নির্বাচনী জোট আগে তো সবসময় করেছে। না, হতে পারে, মেরুন তো বলেছে যদি পেয়ার সিস্টেম হয় তাহলে তো জোট হবে না, নাকি? পেয়ার সিস্টেম না হলে অবশ্যই জোট হবে, এবং সেই জোট, এবং বিএনপি তো বলেছে আন্দোলনকারী সমস্ত সংগঠনগুলোকে নিয়ে কিন্তু আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। রাশেদ ভাইকে দিয়ে শেষ করবে, আমরা 1-1.5 মিনিট আছে। সেটা হচ্ছে যে আমরা যেটি পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যে এনসিপির সাথে গণ অধিকার পরিষদ জোট করতে যাচ্ছে, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। দেখেন, এনসিপির যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্ব, তারা একসময় আমাদের সাথে রাজনীতি করেছে। আমাদের উত্থানটা কিন্তু 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই সময় আমরা নেতৃত্ব দিয়েছি, এবং এনসিপি 2024 সালে যখন কোটা ফিরে আসে তারা নেতৃত্ব দিয়েছে, এনসিপির নেতাকর্মীরা। যে কারণে আমাদের উত্থানের মধ্যে একটা মিল রয়েছে, এবং আমরা বিভিন্ন সময় কিন্তু একসাথে কাজ করার ব্যাপারে অনেক পজিটিভ আলোচনা করেছি। গণ অভ্যুত্থানের সময় একসাথে কাজ করেছি, নুরুল হক নূর তো ওই সময়, নাহিদ ইসলাম এবং মানে হাসনাত বলেন, সার্জিস বলেন, এদের সাথে কথাবার্তা বলা, পরামর্শ দেওয়ার কারণে কিন্তু অ্যারেস্ট হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে সমস্ত গণমাধ্যমে নিউজ হয়েছিল যে সরকার পতনের শক তৈরি করেছে নুরুল হক নূর, নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ এদের সাথে আলোচনার মাধ্যমে। তো সেই জায়গা থেকে তো গণ অভ্যুত্থানে আমাদের সবার ভূমিকা আছে, একসাথে কাজ করেছি। এই জন্য আসলে পজিটিভ একটি আলোচনা চলছে যে তরুণরা কিভাবে একসাথে কাজ করতে পারে, এবং এইটা আসলে আমাদের থেকেও, আমাদের দুই দলের যারা কর্মীরা, যারা নেতারা রয়েছে, তারা কিন্তু ভাবছে যে এখন তো আসলে একটি আওয়ামী শূন্যতার কারণে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। তো এই শূন্যতা তো বিএনপি তো একটা জায়গায় রয়েছে, বড় একটি দল, তো মধ্যপন্থী একটা দল দরকার যাতে করে ওই শূন্যতা পূরণ করতে পারে। দেখেন, এই মুহূর্তে রাজনীতি আমরা লক্ষ্য করছি জাতীয়তাবাদ একদিকে আর একদিকে ইসলামিক। তো সেই জায়গা থেকে কিন্তু কিছু মানুষের প্রত্যাশা আছে, বিদেশিদেরও প্রত্যাশা আছে যে আরেকটি মধ্যপন্থী দলের উত্থান, এবং সেই উত্থান আমি মনে করি একমাত্র তরুণদের নেতৃত্বে হতে পারে। সেই জায়গা থেকে এনসিপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটি পজিটিভ আলোচনা চলছে, এবং আমরা বসেছি। আমি আশাবাদী হয়তো একসাথে পথ চলা, দলগতভাবে না হলে, নতুন দল গঠন করে না হলেও, হয়তো আমরা যে কোনো উপায়ে, সেটা জোট না হতে পারে, যে কোনো উপায়ে আমরা একসাথে পথ চলতে পারি।
তবে এখনো পর্যন্ত একীভূত হওয়ার ব্যাপারে পজিটিভ আলোচনা চলছে। তো বিএনপি ডাকলে যাবেন না? বিএনপি তো তরুণদের নিয়েই কাজ করে। না, আমি যদি এনসিপির সাথে একীভূত হই, কথার কথা, তো সেক্ষেত্রে আমি বিএনপির সাথে যাব নাকি জামাতের সাথে যাব নাকি অন্য দলের সাথে যাব, সেটা তো পরের ব্যাপার, দলীয় পলিসির ব্যাপার, আদর্শের ব্যাপার, কার সাথে আমার মিলে কার সাথে এই মিলে না। একীভূত হওয়াটা মানে একটু ব্যাখ্যা দেবেন। আমি তো বললাম আপনাকে যে এনসিপি যারা শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছে তারা আমাদের সাথে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছে, 2023 সাল পর্যন্ত রাজনীতি করেছে। আসিফ মাহমুদ তিনি তো ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি ছিলেন। এছাড়া আমরা মোদির আগমন বিরোধী আন্দোলন করেছি। ডাকসুতে নুরুল হক নূর এবং আমার নেতৃত্বে যে প্যানেল, সেখানে নাহিদ ইসলাম ইলেকশন করেছে। অর্থাৎ তাদের পথ চলা আমাদের পথ চলা কিন্তু নতুন না। আমরা দীর্ঘ সময় একসাথে আন্দোলন করেছি, আমাদের অনেক ইতিহাস রয়েছে, জি, ধন্যবাদ। যে কারণে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা রয়েছে একসাথে একীভূত হয়ে কিভাবে কাজ করা যায় সেই আলোচনা। এটা বিএনপির সাথে জোট বা জামাতের সাথে জোট হবে বা হবে না সেটার আলোচ্য বিষয় নয়। আমি শেষ লাইন বলি, জামাত যদি এখনো স্বাধীনতাকে স্বীকার না করে এবং 71-এর যদি দোষ স্বীকার না করে, মানে ভুল করেছে না বলে, তাহলে বাংলাদেশে যত চেষ্টাই করি না কেন বাংলাদেশের মানুষ একটা পর্যায়ে কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনা অংশগ্রহণের জন্য। আমরা শেষ প্রান্তে, প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।